সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সমাজের বিভিন্ন মানুষের অনেক জিজ্ঞাসা, অনেক প্রশ্ন, সব কথার উত্তর নিয়ে আজকের অনুষ্ঠান আয়োজন। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন একজন মহিয়সী নারী। তাকে কোন ভাষায় আসলে আমি বিশ্লেষণ করব আমি জানি না, কিন্তু যদি বলি যে আসলে কঠিন বাধাগুলো যারা পেরিয়ে যায়, অতিক্রম করতে পারে, আমি তাদেরকে স্যালুট করি সবসময়। তেমনই একজন স্যালুট যোগ্য মানুষ তিনি তানিশা চৈতি। তিনি কাজ করছেন বিভিন্ন মাধ্যমে। তার নিজস্ব যে কমিউনিটি আছে তার জন্য কাজ করছেন, নিজের জন্য কাজ করছেন। তেমনই একজন, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপা, অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম আমাকে যুক্ত করার জন্য, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি যে আমাদের প্রত্যেকেরই মাঝে মাঝে জ্বর হতে পারে, কাশি হতে পারে, ঠান্ডা লাগতে পারে। আমরা বিভিন্ন রোগে ভুগে থাকি। তো আমরা আসলে প্রাচীনকাল থেকে একটা ভিন্ন রকম মানসিকতা নিয়ে আমাদের সমাজে যে একটা ব্যাধি আমি বলবো, সেটা আমরা একটা গোষ্ঠীকে আমরা একদম কোণঠাসা করে রেখেছি। তেমনই এক শ্রেণীর মানুষ যাদেরকে আমরা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে সম্মান জানিয়েছেন, তৃতীয় লিঙ্গ হিসাবে তাদেরকে সম্মানিত করেছেন। তো সেই মানুষগুলোকে আমরা সামনে আনতে চাই। তাদেরকে একদম আমাদের সভ্য মানুষগুলো অসভ্যের মতো তাদেরকে আমরা পিছনে রেখেছিলাম, কিন্তু আসলে তারা পিছনে যাওয়ার যোগ্য না, তারা অনেক সামনে। আমি যদি বলি যে অনেকেরই আছে একটা পা ছাড়াই সে জন্ম নেয় এবং সারা জীবনই সে সমাজে মাথা উঁচু করে বাঁচে। তেমনই একজন, তেমনই মানুষ, তেমনই একটা গোষ্ঠী যারা, আমি বলবো যে সেক্সুয়াল অর্গানটা ডিজঅর্ডার। এটা তো আমি বলবো যে এটা তো কোনো আলাদা জগৎ থেকে আসে নাই বা আলাদা গ্রহ থেকে আসে। তারা আমাদেরই কোলে হয়েছে, আমাদেরই ভাই বোন, আমাদেরই পাশাপাশি হয়ে হাঁটার কথা ছিল, কিন্তু আমাদের নিজেদের ভুলে বা আমাদের নিজেদের একটা এক চোখের জন্য তারা আজকে একটা গোষ্ঠীগত হয়ে আছে। তেমনই মানুষ। তো আমি বলবো যে এই যে যে বাধা বা এই যে যে সংগ্রাম আপনি করছেন, কিভাবে হলো যে একটা সুস্থ সবল জায়গা থেকে আপনাকে বের করে দিল, আপনি বের হয়ে একলা জীবন শুরু করলেন এবং ওই জীবন থেকে আপনি ওই জীবনটাকে আপনি পরাস্ত করে আপনি জয়ী হয়েছেন, সেই জয়ী হওয়ার গল্পটাই শুনতে চাচ্ছি। থ্যাংক ইউ আপা। আসলে আমি একটু আমার পরিচয় দিই, আমি নিজে ইন্ট্রোডিউস করি সবাইকে। আমি তানিশা ইয়াসমিন চৈতি, আমি একজন ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট। আমি অ্যাক্টিভিস্ট বলতে ভালোবাসি, কারণ আমি যেহেতু আমার কমিউনিটি নিয়ে ভাবি, তাদের নিয়ে কাজ করি। আর পাশাপাশি হচ্ছে আমি একজন রূপান্তরিত নারী। আমাকে নারী বললেই আমি বেশি খুশি হই। আমি তৃতীয় লিঙ্গও না, আমি হিজড়াও না। আর হচ্ছে আমি কাজ করি উত্তরণ ফাউন্ডেশনে একটা পার্লার নিয়ে। আর সেখানে হচ্ছে একজন দুইজন ট্রান্স উইমেন কাজ করে, একজন বিউটিশিয়ান আর একজন বুটিক হাউস নিয়ে কাজ করে। ওরা অনেক ভালো কাজ করতেছে। বর্তমান বিশ্বে করোনার পরিস্থিতি অনেক খারাপ, যার কারণে হচ্ছে আমরা একটু আরো বেশি মানে আমাদের কাজটাকে আরো বেশি সম্প্রসারণ করতে চাচ্ছি। আমি চাচ্ছি আমার পার্টনার আরো 3-4টা নিয়ে কাজ করতে, আসলে হয়ে উঠতেছে না প্রকৃতির কারণে। পাশাপাশি আমি এখন বর্তমানে কক্সবাজারে রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে যারা ট্রান্সজেন্ডার হিজড়া আছে তাদেরকে নিয়ে কাজ করি। খণ্ডকালীন পর্যায়ে কাজ করতেছি আমি। আহ এই হচ্ছে আমার বর্তমান সিচুয়েশন, এই পর্যন্ত আমি কাজ করতেছি। আর আপা যে বিষয়টা বললেন কি আপা, একটু মনে করে দেন। সরি, আমি বললাম যে এটা যে আপনি তো একটা জায়গাতে রূপান্তর মানে কি একটা একটা জায়গা থেকে নিজেকে আরেকটা অবস্থানে আসা এবং সেখানে সাকসেস। এই যে কেন আসলেন, কিভাবে আপনি এই জায়গাটাকে বেছে নিলেন বা এখানে এসে আপনি যে পর্যায়ে আছেন সেই গল্প। আসলে হচ্ছে হ্যাঁ, আমাদের হচ্ছে কি অনেক চড়াই উতরাই পার হয়ে এখানে আসতে হয়। আসলে আমাদের এই জায়গায় টিকে থাকা, এই জায়গায় আসা অনেকই কষ্টের একটা বিষয়। অনেক বাধা বিপত্তি রেগুলার আমাদের পিছু টানে। সেটা আমাদের পরিবার থেকেই বেশি শুরু হয়। কারণ আমরা যখন কারণ হচ্ছে কি একটা মানুষ, আমরা তো হচ্ছে মানে বয়সন্ধিকালে যখন একটা মানুষের তার জেন্ডার আইডেন্টিটির জায়গাটা পরিবর্তন হতে থাকে, এটা কিন্তু কোনো সমাজ, মা বাবা বুঝতে পারে না, সেটা মেনেও নেয় না কিন্তু।
যার কারণে আমাদের বেশি সমস্যা সেই জায়গা থেকে। সেখান থেকে অনেক সময় দেখা যায় হচ্ছে যে আমরা ওই বয়সে কেউ হচ্ছে এসএসসি পাস করে, কেউ হচ্ছে 8 পাস করে, অথবা 5 পাস করে তারা ড্রপ আউট হয়ে যায়। কারণ শিক্ষা একটা এমন একটা মানে সমাজ পরিবর্তন, রাষ্ট্র পরিবর্তনের মানদণ্ড, যেটা যেটা থেকে আমরা বঞ্চিত হই। কারণ আমাদের পরিবর্তন, আমাদের বড় হওয়া, যার কারণে আমরা সেখান থেকে বেশি বঞ্চিত হই। যার কারণে দেখা যায় যে রেগুলারই হচ্ছে ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর মানুষ রাস্তায় মানুষকে অপ্রস্তুত করে, চুপ করে হচ্ছে মানুষের সাথে খারাপ ব্যবহার করে। তারপর হচ্ছে অনেক সময় ম্যাক্সিমামই মানুষ হচ্ছে বলে যে হিজড়া জনগোষ্ঠী বা জেন্ডার ডাইভার্স কমিউনিটি অনেক মানুষেরা ভালো না, এদের ব্যবহার ভালো না, এরা রূঢ় ভাষায় কথা বলে, এরা উচ্ছৃঙ্খল, এরা আসলে সমাজের মানুষ না, অনেকেই বলে, অনেক সময় এটা দূষিত হয়। সেই জায়গা থেকে হচ্ছে আসলে দেখেন একজন মানুষ হচ্ছে সে সেই ছোট্ট বয়স থেকে বাবা মা হারাইলো, তারপর হচ্ছে ঘর হারাইলো, তার রাষ্ট্রীয় ভাবে সেরকম কোনো স্বীকৃতি নাই, কাজের ভালো জায়গা নাই, সেই মানুষটা আসলে কি করবে ওই জায়গা থেকে? আসলে সেই জায়গা থেকে তাকে টিকে থাকা, ভালো কিছু করা অনেক বেশি কষ্টের। সেই দিক থেকে আমিও সেইভাবে সেই ক্লাস 8 যে যখন পড়ি তখন থেকে কিন্তু আমি ড্রপ আউট হয়েছিলাম স্কুল থেকে, পরিবার থেকে, সমাজ থেকে। তারপরেও চেষ্টা করেছি, আসলে আমার ইচ্ছা ছিল যে সমাজের অন্যান্য মানুষ যেরকম যারা শারীরিক প্রতিবন্ধী আছে তারা কিন্তু অনেক ভালো কাজ করে, দেখা গেছে তার একটা পা নাই, দিব্যি কিন্তু সে একটা চাকরি করতেছে, অথবা কোনো যে মানুষটা চোখে দেখতে পারে না, দৃষ্টি, সে মানুষটাও কাজ করে, কেন আমি পারবো না? কেন আমি সমাজের মূল স্রোতে গিয়ে কাজ কেন করতে পারবো না? হ্যাঁ, আমার অনেক বৈষম্য ব্যারিয়ার থাকে, তারপরেও চেষ্টা ছিল, অনেক ইচ্ছা ছিল, প্রবল ইচ্ছা ছিল। কারণ আমি যখন স্কুলে কলেজে ছিলাম, যখন যখন ওখানে পড়াশোনা করেছি, কোনো কোম্পানি ছিল না, মানে ভালো বন্ধু ছিল না যার সাথে আমার মনের দুঃখ সুখের কথা বলবো, ভালো তেমন কোনো টিচার ছিল না যে আমার মনের কথা বুঝবে, আমাকে টেক কেয়ার করবে। কলেজটা আরো বেশি ভয়ঙ্কর ছিল, সেই জায়গা থেকেও অনেক চেষ্টা করেছি এই জায়গায় আসার, অনেক মনোবল ছিল, অনেক সাহস ছিল, যার কারণে করতে পেরেছি। অবশ্য কিছু মানুষ ছিল যে মানুষের বলার কথা না বললেই নয়। আপনার এখানে কিছুদিন আগে হচ্ছে অনন্যা গুরু একটা ইন্টারভিউ দিয়েছে, উনি আমার অনেক অনুপ্রেরণার জায়গা। ওনাকে দেখে আমি অনেক কিছু শিখেছি এবং উনি আমাকে অনেক সাপোর্ট করেছে। হয়তোবা ওনার কোনো সাহায্যের কারণে হয়তোবা আমি আরো এক ধাপ আগায় গেছি, অনেক বেশি কাজ করতে পেরেছি। তারপরে হচ্ছে বর্তমান সময়ে হচ্ছে আহ অনেক ভালো কাজ করতেছে যে মানুষ, একজন মহান মানুষ আমাদের জন্য আছে, মানে আমি তো মনে করি সে ফেরেশতার মতো, দেবতা তুল্য। ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি, মানে উনি আমার অন্তরে অনেক ভালোবাসার জায়গা, যার সাহসে, যার নেতৃত্বে, যার ভালোবাসায় আজকে আমি ভালো কিছু করতে পেরেছি। উনি আমাকে একটা পাল্লার করে দিচ্ছে, সেখানে আমার জনগোষ্ঠীর মানুষ, আমি এবং আমার জনগোষ্ঠীর মানুষ কাজ করতেছি সেখানে। মানে এইটা আসলে এতটুকু সাহায্য হয়তো না পাইলে হয়তো বা আমি আজকে এখানে টিকে থাকতাম না, অনেক খারাপ অবস্থা হইতো আমার, হয়তো বা আমি আরো মানসিক ভাবে ভেঙে পড়তাম, হয়তো বা সেই কালচারের কোনো জায়গায় থাকতাম, এরকম হইতে পারতো। কিন্তু তারপরেও শত ইচ্ছা ছিল পড়াশোনা করা, একটা সময় বন্ধ হয়ে গেছিল, তারপরেও চেষ্টা করেছি পড়াশোনাটা করার জন্য। সেটাও অনেকটা মানে আমি ফুলফিল করার চেষ্টা করেছি। অনার্সে পড়তাম, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কমপ্লিট করার পরে অনার্স করতে পারি নাই, পরে আমরা আবার ডিগ্রিতে ভর্তি হলাম, পরে ডিগ্রিতে ভর্তি হয়ে পরে আবার ডিগ্রি কমপ্লিট করি। মাস্টার্সেও গতবার চান্স পেয়েছিলাম, ভর্তি হতে পারিনি, এবার ভর্তি হব। তো এইভাবে আসলে আমার মানে জীবনটাকে আমি আজকে এই জায়গায় নিয়ে এসেছি। খুবই ভালো লাগলো আসলে আপনার নিজের কথা শুনতে পেরে। তো আমার যেটা পরবর্তীতে জানা সেটা হলো যে এরকম যদি হতো, যেমন আপনি তো এখন বড় হয়েছেন, আপনি অনেক কিছু বুঝেন, অনেক কাজ করছেন, তো যারা পরবর্তীতে এখন ছোট আছে বা যাদের আইডেন্টিফাই এখনো হয়নি, যদি এরকম হয় যে এখনই আইডেন্টিফাই করা গেল যে তার মধ্যে একটা চেঞ্জ আসছে, তো মা বাবার কি এরকম কোনো ভূমিকা থাকতে পারে যে মা বাবা তাকে নিয়ে তাকে
ট্রান্সজেন্ডার যেটাকে আপনি এখন হয়েছেন, সেটাকে ওই সময় মা করে বা ফ্যামিলি তাকে হেল্প করে তারা নিজে পাশে থেকে এরকম কিছু করলে মানে কেমন হতো তাহলে বিষয়টা? আসলে কি আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের পড়াশোনার জায়গাটা, আমাদের গবেষণার জায়গাটা, এই বিষয়টা মানে একটু হাইড করা থাকে। কারণ হচ্ছে আমি আপনাকে বললাম যে আহ, অনেকের মানে মিসকনসেপ্ট থাকে। আসলে কিন্তু আমাদের কিন্তু আমরা কিন্তু একেবারে বাইবন মানে মানে শারীরিকভাবে প্রতিবন্ধী হিসেবে কিন্তু জন্মগ্রহণ করি না, শারীরিকভাবে ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করি না, আমরা মানসিক ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করি। কারণ আমার বয়সন্ধিকালে বয়সন্ধিকাল পরিবর্তনের মাধ্যমে আমি বুঝতে পারি যে আসলে আমি নারী না পুরুষ না আমি অন্য কোনো জেন্ডারের। আসলে এই সময়টা পরিবর্তনের কারণে, যার কারণে এই সময় মানে এমন পরিবর্তন হয় যার কারণে ফ্যামিলির মানুষ বুঝতেই চায় না আসলে একটা মানুষ যে তার বয়সন্ধিকাল। কারণ দেখেন 7 বছরের সে কিন্তু একটা মেয়ে শিশু, ছেলে শিশু দুইটাই কিন্তু শিশু, তাদের কিন্তু জেন্ডার ক্যাটাগরিতে ফেলা হয় না, তাদেরকে শিশু বলা হয়, তাদেরকে নারী শিশু বা পুরুষ শিশু বলা হয় না, ওইভাবে বলা যায় শিশু। আসলে বয়সন্ধিকালটাই মানুষকে পরিচয় করিয়ে দেয় যে তুমি নারী না পুরুষ, না হিজড়া না ট্রান্সজেন্ডার না ট্রান্সম্যান বা ট্রান্স উইমেন। আসলে এই জায়গাটা অনেক বড় একটা বিষয়। আসলে আমাদের দেশে এই বিষয়টা অনেক অজানা রয়ে গেছে। আমাদের পাঠ্যপুস্তক, গবেষণার জায়গা, ইউনিভার্সিটির যে বিভিন্ন জায়গায় থিসিস করার জায়গা, তারপরে মানে এই সাবজেক্ট আমাদের যে মানে সাইকোলজিক্যাল বিষয়ে যেখানে পড়ানো হয় এই বিষয়টা অনেক হাইড করা থাকে, যার কারণে আমাদের ফ্যামিলি তো বুঝতেই পারে না যে আমার একটা পুত্র সন্তান কিভাবে মেয়ে হয়ে যাবে, সে কেন এরকম আচরণ করতেছে যে আমি একজন মেয়ে। আসলে আমার আমার যখন বয়সন্ধিকাল হলো, মানে আমি তো জানি না আমার বয়সন্ধিকাল হওয়ার পর কিভাবে আমি বুঝলাম যে আমি আসলে আমি নিজেকে নারী ফিল করতেছি, আমাকে আমাকে নারী হয়ে যেতে হবে, কারণ আমি তো নারী। আমার সেখানে তো আমি তো ইচ্ছা করে করতে পারি না, এটা আমাকে মানে সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে এইভাবেই তৈরি করেছে। আমার শরীরে যে জেনেটিক বিষয়গুলো, এই জেনেটিক সিস্টেম গুলো এইভাবে তৈরি করেছে, যার কারণে আমি এরকম। আমি কিন্তু ইচ্ছা করে নারী হতে পারি নাই, কিন্তু আমার হয়তোবা আমার যারা ট্রান্সজেন্ডার বা হিজড়া বোন, সে কিন্তু ইচ্ছা করে হয় না, তার একটা সময় তার সে বুঝতে পারে, সেজন্য সে হয়তোবা হিজড়া গোষ্ঠীর মধ্যে চলে যায়, হয়তোবা সে নিজে নিজে আলাদা হয়ে নিজেকে তৈরি করে, নিজেকে আবিষ্কার করে। আসলে এটা কিন্তু কেউ নিজে ইচ্ছা করে করে না। আমাদের এটা অনেক সময় হয় যে ও মানে ইচ্ছা করে হয়েছে, ইচ্ছা করে মেয়ে হয়ে যাচ্ছে, ইচ্ছা করে হিজড়া হয়ে গেছে, নকল হিজড়া। বাংলাদেশে অনেক এই বুলিংটা আছে, নকল হিজড়া। আসলে নকল আসল বলতে কোনো কিছু নেই, যে মানুষটা হিজড়া সে হিজড়াই, নকল হিজড়া বলতে কোনো কিছু নেই। কারণ অনেক সময় দেখা গেছে একটা ছেলে 12 বছর হলো, 13 বছর হলো, তারপরে ঘর থেকে চলে গেল, সে মেয়েদের মতো হয়ে গেছে, হিজড়ার মতো হয়ে গেছে, হিজড়া কালচার করে। তখন বলে কি না, ও তো ছেলে হিসেবে জন্মগ্রহণ করছে, ও তো ছেলে। যখন তার পরিবর্তন করে, যখন সমাজ সেটাকে দেখতে পারে, সমাজের কাছে যখন ভিজিবল হয়, তখন সমাজের মানুষ বলে এটা নকল হিজড়া। আসলে নকল আসল বলতে কিছু না। একজন মানুষের জেন্ডার আইডেন্টি মানে পৃথিবীর অর্ধেক লিখে দিলে সে ইচ্ছা করে তার জেন্ডার আইডেন্টি নতুন করে দিতে পারে না। আসলে তার জেন্ডার আইডেন্টিটাই সে ওইভাবেই সে সৃষ্টিকর্তা থেকে গ্রহণ করেছে, সৃষ্টিকর্তা তাকে ওইভাবেই তৈরি করেছে, যার কারণে তার জেন্ডার আইডেন্টি এটা। যার কারণে ফ্যামিলি এটা বুঝতে পারে না, যার কারণে ফ্যামিলি থেকে আমরা প্রথম বৈষম্যের শিকার হই। আমাদের ভাই আমাদের পছন্দ করে না, ভাই আমাদের বলে কি খবরদার তুই ঘরের থেকে বের হবি না, রাস্তায় সুন্দর করে হাঁটাচলা করবি, তোর কমিটি মানুষের সাথে মিশবি না, আমার মান সম্মান চলে যাচ্ছে, তুই হিজড়াদের সাথে মিশিস, তুই মাইগ্রাদের সাথে মিশিস, তুই ট্রান্সজেন্ডারদের সাথে মিশিস। এইটা আমরা মানে এত পরিমাণ ভয়াবহ চাপ আমাদের উপরে তৈরি হয়, যার কারণে আমরা বাধ্য হই আমাদের পরিবার থেকে বের হইতে। দেখা গেছে কোনো গার্লিশ একটা ছেলে তার বাড়িতে থাকে, সে অনেক সময় ওই গার্লিশ ছেলে, মেলিপানা ছেলে নিয়ে অনেক সময় ভাইরা বোনরা একটা রিক্সায় অথবা কোনো অনুষ্ঠানে যেতে
যার কারণে আমরা এত পরিমাণ বৈষম্যের শিকার হয় ফ্যামিলি থেকে, একটা সময় আমাদেরকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়। মানে প্রথমে একরকম করে, পরে বলে কি না তুমি তো হিজড়া হয়ে গেছো, তুমি তো ট্রান্সজেন্ডার হয়ে গেছো, তুমি তো কিসের সম্পদ, তুমি তো নারীও না পুরুষ না, তোমাদের কোনো সম্পদ নাই, তোমাদের এরকম ইয়া নাই। এবং রাষ্ট্রীয়ভাবে সে কিন্তু তার সম্পদ ক্লেমও করতে পারে না, সে কিভাবে ক্লেম করবে? আর 2013 সালে যে গেজেট নোটিফিকেশন হয়েছে, আমি অবশ্যই বর্তমান সরকারকে অনেক ধন্যবাদ জানাবো যে তারা অন্তত একটা জেন্ডারের স্বীকৃতি দিয়েছে, এটা অনেক বড় একটা কাজ। কিন্তু এই কাজের পিছনে আরো অনেকগুলো কাজ তৈরি হয়। আসলে সেই মানুষটা নারী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হবে না পুরুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে? সে স্কুলে গেলে কি মেয়েদের ইউনিফর্ম পরবে না ছেলেদের ইউনিফর্ম পরবে? তারপর হচ্ছে সে কতটা রাষ্ট্রীয় ভাবে রাষ্ট্রের কতটা সুযোগ সুবিধা গ্রহণ করবে? তারপরে হচ্ছে তার কোনো কোটা থাকবে কিনা? সে উত্তরাধিকারী সূত্রে সে নারী হিসেবে সম্পত্তি ক্লেম করবে না পুরুষ হিসেবে? এই অনেক বড় একটা কাজ কিন্তু রয়েই গেছে। স্বীকৃতি হয়েছে ভালো, কিন্তু পাশাপাশি এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো না করলে এই আমাদের এই হিজড়া সমাজ বলেন বা ট্রান্সজেন্ডার সমাজ বলেন, এই সমাজের উন্নতি ওইভাবে হবে না। কারণ কারণ আমাদের অনেক ব্যারিয়ার থাকে, যেরকম আমি চৈতি, আমার কিন্তু অল ডকুমেন্টেশনে কিন্তু মেল নেম আছে কিন্তু, যার কারণে এই মেল নেমের কারণে কি হচ্ছে, আমি হচ্ছে অনেক জায়গা থেকে মানে হ্যারাসের শিকার হই। কারণ বর্তমান হচ্ছে ডিজিটাল সিস্টেম, আমরা বিশ্বায়নের যুগে প্রবেশ করেছি। এই বিশ্বায়নের যুগে প্রবেশ করার ফলে আমাদের প্রত্যেকটা সময় প্রতিনিয়ত আমাদের আইডি কার্ড শো করতে হয়, আইডি প্রুফ দিতে হয়। আপনি কোন হোটেলে যান সেখানে কিন্তু আইডি প্রুফ দেখাতে হবে, রাস্তায় কোনো জায়গায় চেক হবে আপনার বলবে আপনার আইডি কার্ড দেখান। আপনি যেখানে যান, কিন্তু বাংলাদেশের সিস্টেমটা এই জায়গা থেকে অনেক পিছিয়ে আছে, যার কারণে আমাদের অনেক জায়গায় বৈষম্যের শিকার হয়। কারণ আমি যখন আমার দেখতে মেয়েদের মতো লুকিং, আমি যখন পুরুষের আইডি কার্ডটা দেখাবো, তখন বলবে এটা তো ভুল আইডি কার্ড, তো তুমি কে? আবার অনেক সময় হচ্ছে কি আমি মেয়েদের মতো দেখতে, আমাকে মেয়েই মনে করে, আমি যখন আইডি কার্ডটা শো করি তখন আমাকে তারা মানে একেবারে মানে মানে আমি একেবারে এলিয়েন অথবা আমি একেবারে কম দামি মানুষ, আমাকে সেইভাবে আচরণ করে, তখন তুই করে কথা বলে, তাকে এই শোন। প্রথমে বলে কি হ্যাঁ আপু আসেন, পরে যখন আমি আমার আইডি কার্ড শো করি তখন বলে যে তুই যা। মানে বিষয়টা এরকম হয়ে যায়, মানে অনেক বড় একটা জটিলতা পেকে আছে। হয়তোবা গভর্নমেন্টের কাছে ওইভাবে আমাদের ইনফরমেশনটা যায় না, অথবা আমরা কিন্তু চেষ্টা করি স্বল্প সময়, যখন আপনার একটা প্ল্যাটফর্ম, এখান থেকে কিন্তু আমার ভয়েস গুলো আমি রেজ করতেছি, এটার মাধ্যমে কিন্তু গভর্নমেন্ট বা সরকার বা রাষ্ট্র মানে পদক্ষেপ নিতে পারে, কারণ নেওয়া উচিত। কারণ দেখেন আমাদের পাশের দেশ নেপাল, পাকিস্তান, ভুটান, তারপর হচ্ছে শ্রীলঙ্কা, ইন্ডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, সব দেশে কিন্তু আমাদের দেশে পুঙ্খানুপুঙ্খানু ভাবে বিল আকারে পাশ হয়ে গেছে। এই বিষয়টা পার্লামেন্টে পাশ হয়ে গেছে, কিন্তু আমাদের দেশে কিন্তু এখনো সেটা পার্লামেন্টে যায়নি। শুধু ক্যাবিনেটে কিন্তু শুধু গেজেট নোটিফিকেশন হয়েছে, এই পর্যন্ত শেষ হয়ে আছে, কিন্তু এই আইনটা কিন্তু পার্লামেন্টে নেওয়া দরকার। কারণ রাজনীতির গ্যারাকলে রেগুলার কিন্তু সরকার বা এরকম পরিবর্তন হতে থাকে। ভবিষ্যতে এই সরকার পরিবর্তন হলে কিন্তু অন্য কোন সরকার আসলে কিন্তু এই গেজেট নোটিফিকেশনে এটা কিন্তু পরিবর্তন করে দিতে পারে, কারণ এটা কিন্তু পার্লামেন্টারি কোনো বিল না, বা পার্লামেন্টে এটা কোনো পাস হয়নি। সেই কারণে এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ যেহেতু একটা বিষয় মানে স্বীকৃতি দেওয়া হয়ে গেছে, সেই জন্য এই কাজগুলো খুব করে করা দরকার। পাশাপাশি হচ্ছে আমি কিন্তু আপনি আপনার নর্মাল সেন্সে অথবা যে কারো নর্মাল সেন্সে আমাকে দেখলে কিন্তু নারী মনে করবে, আমাকে দেখলে কিন্তু পুরুষ মনে করবে না। আমি কিন্তু পুরুষের ক্যাটাগরিতেই যাব। আমি যদি হিজড়া কালচার না করি, হিজড়া ট্রেডিশন না করি, আমাকে কিন্তু নর্মাল নারীর মতো করে জীবনযাপন করতে হবে। তো সেই দিক থেকে কিন্তু আমি যখন নিজেকে নারী বলবো বা আমি ট্রান্স উইমেন বলবো বা ট্রান্সজেন্ডার বলবো, তখন কিন্তু শুধু বাংলাদেশে হিজড়া গেজেট নোটিফিকেশন হয়েছে। সেই জন্য এই মানে হিজড়া স্বীকৃতির পাশাপাশি কিন্তু আসলে আরো কারা মানুষ, কোন কোন মানুষ আছে তাদেরকেও এই স্বীকৃতির সাথে ইনক্লুড করা উচিত। কারণ হিজড়া যে নোটিফিকেশন হয়েছে, কিন্তু আরো কিন্তু জনগোষ্ঠী আছে যারা ট্রান্স ম্যান আছে, আমরা যারা ট্রান্স উইমেন আছি, হিজড়া বা ইন্টারসেক্স যে মানুষগুলো আছে, তাদের স্বীকৃতি মানে তাদের আইডেন্টিটিটা কিন্তু হাইট হয়ে আছে, মানে সম্মিলিত ভাবে একটা স্বীকৃতি দেওয়া উচিত আমি মনে করি।
আহ, অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন, কিন্তু এই আপনার কথা থেকে যেটা উঠে আসে যে আপনার নিজেদের জন্য কিন্তু নিজেকেই লড়াই করতে হয়। তো এই সরকার যাতে শুধুমাত্র গেজেট যেটা পার্লামেন্টারি হয়েছে ওটার জন্য একটা বিল বা যেটা পার্মানেন্ট হয় এরকম কিছুর জন্য কিন্তু আপনাদেরই এগিয়ে আসতে হবে, অন্য কারোরই কিন্তু মাথা ব্যথা নেই, যার ঘা তারই ব্যথা শুরু হয়। তো আমি বলবো যে আহ, আপনাদের মধ্যে থেকেই এটা নিয়ে আরো বেশি মানে তৎপর হওয়া উচিত যাতে এটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে আসে। আর একটা কথা জানতে চাই আপু, সেটা হলো যে আহ, যদি বলা হয় যে এই যে এখনো রাস্তার মধ্যে এটা কিন্তু আসলে মানে কোনো কাম্য না, মানে এটা বলবো যে ট্রেডিশন হয়ে আসছে, পরম্পরা, যে তারা মানুষের কাছে চাঁদা তুলবে বা কিছু। কিন্তু এটা তো পূর্ণাঙ্গ মানুষ, এই যে যে মানসিক, আপনি কি এটার উপরে হয়তো কাজ করছেন যে মেন্টালি তাদেরকে চেঞ্জ করা, যে আমরা মানুষ, আমরা হাত পাতবো না, আমরা কাজ করে খাবো। যারা আপনারা অনেকেই অগ্রগণ্য আছেন যারা কাজ করছেন যে না আমরা এই পেশাটা না, আমরা এই পেশা যাব। তো এরকম কি আপনার মনে হয় যে গভর্নমেন্ট আরেকটু যদি আপনাদের হেল্প করে, সাপোর্ট করে, তাহলে এরাও আর রাস্তায় যাবে না? কি বলেন আপনি? হুম, হুম। আপনি দেখেন, আহ, হিজড়া ট্রেডিশন বলতে কি বোঝায়? হিজড়া ট্রেডিশন বলতে হয়তো বা সে আমি বেশি দিন না, 50 বছর ইতিহাস বলতেছি। হিজড়া ট্রেডিশন বলতে কিছু মানুষ যারা সংঘবদ্ধ হয়ে আলাদাভাবে জীবনযাপন করে, যাদের কালচার আলাদা, চলাফেরা একটু আলাদা, এবং যারা সমাজের মানে আশীর্বাদের কাজে লাগে। আমি আজ থেকে 50 বছর আগে কিন্তু এই অঞ্চল কিন্তু হিন্দু প্রবণ অঞ্চল ছিল। আসলে হিজড়া স্বীকৃতিটা কোত্থেকে আসলে? হিজড়া স্বীকৃতিটা সে রামায়ণ মহাভারত থেকে আসছে। কিন্তু দেখেন, রামায়ণে হচ্ছে ভগবান রাম যখন বনবাসে যায় তখন তার রাজ্যের সকল প্রজা কিন্তু একটা নদীর তীরে তাকে নদীর তীরে তাকে হচ্ছে বিদায় জানানোর জন্য যায়, এবং সেখান থেকে সব আহ প্রজাগণ চলে যায়, কিছু জন প্রজা ওখানে থেকে যায়। রাম যখন 12 বছর পরে বনবাসে আসে, থেকে দেখে যে কিছু মানুষ এখানে এখনো রয়ে গেছে। বলে কি, তোমরা কারা, এখনো যাওনি? বলে কি যে, ভগবান আমরা তো বিশেষ সেই মানুষ, আমরা হিজড়া বা হয়তো বা যাইনি, মানে তারা হিজড়া হিসেবেই বলছিল যে আমরা হিজড়া বা নপুংসক বিহন্নলা। বলে কি, তোমরা এখনো যাওনি? এত দীর্ঘকাল তোমরা এখানে বসবাস করতেছো। হ্যাঁ, বলে কি যে আপনারা তো নারী পুরুষকে যেতে বলেছেন, আমাদেরকে যেতে বলেননি। তখন বলে কি যে, তোমরা আমাকে এত ভালোবাসো, আমাকে এত ভক্তি করো, তাহলে তোমরা কি আশীর্বাদ চাও? তখন ভগবান রাম বলেছিল যে তারা বলছিল, ওরা বলছে যে আপনি যা দেন আমার সেটাই হবে। বলছে যে তোমাদের আমি আশীর্বাদ করলাম, জগতের সকল মঙ্গল কাজে তোমরা থাকবে। যার কারণে ভারতবর্ষে এখনো আছে, ওদেরকে বিয়েতে হচ্ছে ওরা ডেকে নিয়ে যায় হিজড়াদেরকে আশীর্বাদ করার জন্য, এবং তারা হিজড়াদেরকে লাখ টাকাও কিন্তু বকশিস দিয়ে থাকে। তারপর হচ্ছে ধরেন 2 লাখ 3 লাখ টাকাও বকশিস দিয়ে থাকে কারো বাড়িতে বিয়ের অনুষ্ঠান, তাদের সামর্থ্য অনুযায়ী। কারো বাড়িতে বাচ্চা হলে হিজড়া নিয়ে যায়, তারা নাচ গান করবে, আশীর্বাদ করবে। মানে আশীর্বাদ না করা পর্যন্ত তাদের বাচ্চা জন্মগ্রহণ করেছে সেটার পূর্ণতা পায় না। তারা তাদের সামর্থ্য অনুযায়ী 5,000, 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ দিয়ে থাকে। তো সেখানে একটা কিন্তু গ্রহণযোগ্যতা আছে, বাংলাদেশে কিন্তু সেটা নাই। বাংলাদেশে হ্যাঁ, সেই কালচারের ধারাবাহিকতায় বাংলাদেশে ছিল, হিজড়ারা কারো বাড়িতে নবজাতক আসলে তাদেরকে আশীর্বাদ করে চাল নিত, হয়তো লিমিটেড একটা বকশিস খুশি হয়ে দিলে তারা গ্রহণ করতো। কিন্তু আজকে কিন্তু সেই পর্যায়ে নাই। রাস্তাঘাটে এই অপ্রস্তুত করার এই বিষয়টা কিন্তু বেশি দিন না, রিসেন্ট। কারণ জনগোষ্ঠীর জনগোষ্ঠীর অনুপাতে কিন্তু হিজড়া জনগোষ্ঠীর সংখ্যাটাও বেড়ে গেছে। যার কারণে তাদের প্রয়োজন মানে প্রয়োজনও তৈরি হয়েছে, প্রয়োজনীয়তা তৈরি হয়েছে ইনকামের। যার কারণে কিছু হিজড়া জনগোষ্ঠীর মানুষ, সবাই না, কিছু, যারা কি করতেছে, এই জনগোষ্ঠী যেহেতু তারা অনেক নিডি হয়ে থাকে, পরিবার থেকে বঞ্চিত, এদেরকে দিয়ে রাস্তায় নেমে দিয়েছে, রাস্তায় গিয়ে ভিক্ষা করো। কিন্তু রাস্তায় ভিক্ষা করা কিন্তু আজ থেকে দেখেন 7-8 বছর আগে কিন্তু রাস্তায় কোনো হিজড়া ভিক্ষা করতো না, লঞ্চে ট্রেনে ভিক্ষা করতো না। হয়তোবা কারো বাড়িতে বাচ্চা হলে যেত, অথবা রাস্তায় সরি দোকানপাটে তারা ছল্লা নিত, 10 টাকা, 5 টাকা, 2 টাকা করে নিত। এটা কিন্তু অনেক সুন্দর ভাবে ছিল, সুন্দর পরিবেশে ছিল। কিন্তু রিসেন্ট এটা হয়েছে, সেজন্য গভর্নমেন্টের উচিত এদেরকে ডেকে, গভর্নমেন্টের যে কোনো সময় করতে পারে, এদেরকে রাস্তা থেকে সরাইতে পারে, বড় একটা প্রকল্প হাতে নিয়ে এদেরকে কাজের মাধ্যমে দিয়ে দিলে
হয়ে যায়। অথবা গভর্নমেন্ট কিন্তু মানে এদের সাথে কাউন্সিলিং করে, এদের সাথে বসে, এদের যারা লিডার আছে তাদের সাথে নিয়ে কিন্তু এই বিষয়টা সলভ করতে পারে। একটা সময় কিন্তু হিজড়ারা মানুষের সাথে ঝগড়া না করে সুন্দরভাবে বসবাস করতো, কিন্তু এখন হিজড়াদের সাথে আম জনতার কেন মানে কনফ্লিক্ট হবে? আসলে এটা হওয়ার কথা ছিল না। সেই জন্য গভর্নমেন্টের একটু আগাইতে হবে। আর যেহেতু কিছু হিজড়া আছে যারা সুযোগ সন্ধানী, তারা এই মানে গরিব হিজড়াদেরকে দিয়ে এই কাজটা করাচ্ছে, তাদেরকে আইডেন্টিফাই করে এটাকে নিয়ে এটাকে নিয়ে মানে ভালো একটা সিদ্ধান্ত, ভালো একটা ইনিশিয়েটিভ নিতে হবে যাতে করে এটা বন্ধ হয়। আর এইভাবে চলতে থাকলে এই জনগোষ্ঠীর প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি সবটাই উঠে যাবে, তখন একেবারে আমাদেরকে ঘৃণা করবে, আমরা কখনোই সমাজে ফিরে আসতে পারবো না। এটা গভর্নমেন্টের উচিত এদেরকে রাস্তা থেকে ফেরানো, মানে কারণ এরা তো রাস্তা থেকে যাবে না। একজন মানুষ যখন সহজে রাস্তায় হাত পাতলে টাকা পায়, সে কিন্তু এখান থেকে সহজে ফিরতে চাইবে না, কারণ কাজ না করে টাকা পাচ্ছে। সেজন্য গভর্নমেন্টের উচিত এদেরকে এখান থেকে ফেরানো। এটা খুবই ভালো কথা, ভালো সাজেশন আপনি দিয়েছেন। তো এখন তো আপনি যে কাজগুলো করছেন, আপনি অনেক ভালো ভালো কাজ করছেন, রোহিঙ্গাদের সঙ্গে আপনি কাজ করছেন। তো আপনার নেক্সট অ্যাম্বিশন কি, যে আপনি আর একটু কি করতে চাচ্ছেন, নেক্সট প্ল্যান যেটা? আপা, আসলে আমার ইচ্ছা কখনোই ইচ্ছা না, মানে কোথাও গিয়ে চাকরি করা কখনো ইচ্ছা ছিল না। যে আমি পরিপূর্ণভাবে স্বাবলম্বী হব এবং আমার কমিউনিটিকে নিয়ে আমি একটা বড় সার্কেল করব, সেটার আমার ইচ্ছা আছে। অবশ্যই হয়তো বা 1 বছর 2 বছর 10 বছর পরে আমি এটা অবশ্যই বাস্তবায়ন করব, যেখানে আমার প্রতিষ্ঠানে অনেক এই মানুষগুলা কাজ করবে। আমার কমিউনিটির মানুষের কোনো সমস্যা থাকবে না, কেউ তাদেরকে হেউ করে তাকাবে না, হেউ করবে না। অথবা সে ফ্যামিলি থেকে ড্রপ আউট হয়ে অন্য কোথাও যাবে না, সে আমার কাছে আসবে। আমার অনেক বড় ইচ্ছা যে আমার হোম ডিস্ট্রিক্ট রাজবাড়িতে, সেখানে আমার পার্লারটাকে অনেক বড় করব, অনেক বড় বুটিক হাউস করবো, যেখানে অনেক মানুষ কাজ করবে। হয়তোবা করোনার পরিস্থিতি গেলে আমি আরো সুন্দর করে কাজ করতে পারবো। আসলে আমার এটা বড় একটা এইম আছে। খুবই ভালো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বা আপনার ইচ্ছা পূরণ হোক, সেটা আমিও চাই। আরেকটা যেটা কথা, সেটা হলো যে এই যে পার্লারে পার্লার আপনি যখন প্রথম দিলেন, তো তখন কি এরকম কোনো আপনার ফেস করতে হয়েছে যে ওই এরা পার্লার দিয়েছে, এখানে আমি যাব না, বা এরকম কোনো রকমের আপনাদের প্রবলেমের শিকার হতে হয়েছে? আপা, আমি যখন পার্লার দেই, আমি কিন্তু আহ, আমার মানে আমার যেখানে পার্লার দিয়েছি সেখানে আমার জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা অনেক। আসলে আমি কিন্তু আহ, হ্যাঁ, অবশ্যই অনেক মানুষ কাছে হচ্ছে আমার পার্লারের সামনে দিয়ে যায়, তারা আমার পার্লারের দিকে তাকায় না। কিন্তু কিছু মানুষ আছে তারা ইচ্ছা করে আসে, মানে কিউরিওসিটি নিয়ে। আসলে হিজড়ারা পার্লার দিচ্ছে অথবা ট্রান্সজেন্ডার পার্লার দিচ্ছে, যাই একটু দেখে আসি। কিন্তু আসলে আমরা যারা আসছে আমার পার্লারে, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদেরকে আমি আমার সার্ভিস দিয়েছি। যার কারণে আমাকে কিন্তু আজকেও আমার একটা কাস্টমার ফোন দিয়েছে যে চৈতি আপা কোথায় আপনি, আমার বিয়ে, আমি ফেসিয়াল করব এবং আমার হচ্ছে বউ সাজবো। আমি তারপর বললাম, বলে কি আপা আমি খুব মিস করতেছি আপনার হাতে সাজবো। আমরা কি আপা, আমি অল্প কিছুদিন বাইরে আছি, আমি চলে আসবো। আমার ওখানে 2টা মেয়ে আছে, ওদের সাথে যোগাযোগ করো, ওরা অনেক ভালো তোমাকে সাজাই দিবে। বলে কি না আপা, তারপরেও তোমাকে আমি খুব মিস করতেছি। ওরা যাবে, আমাকে একটা ডেট দিছে, সে ওই দিনকে গিয়ে আমার এখানে মানে ওরা ফেসিয়াল করবে, সাজবে। মানে কিছু মানুষ আমাকে অনেক ভালো, আমাকে ছাড়া বোঝেই না। আবার কেউ কেউ বলে কি না না না, হিজড়া পার্লারে গেলে মানে কেউ বলে, আমি অনেক সময় শুনি যে না না, ওই পার্লারে গেলে ওরা কি করে দিবে, পরে আমার মানে ভুরু নাই করে দিবে, মুখটা করে দিবে, ওরা অনেক খারাপ, ওদের ভাষা ভালো না, ওরা কি করবে। অনেক সময় এরকম কথা শুনি। আবার অনেক বলে কি না, ওরা দেখতে ম্যানলি বেটা মানুষের মতো। অথবা আমাকে দেখে বলে না, আমার ওখানে যারা কাজ করে ওদেরকে নিয়ে অনেক সময় অনেকের কথা বলে। কিন্তু আবার যারা আসে তারা কিন্তু আমার একেবারে রেগুলার কাস্টমার হয়ে গেছে। আমার কিন্তু ইনশাআল্লাহ প্রায় 40 জনের মতো রেগুলার কাস্টমার আসে, যারা তাদের ফ্যামিলি মেম্বার নিয়ে আসে, নিজেরা আসে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসে। যার কারণে করোনা না থাকলে আমি অনেক বড় একটা মানে আমার এনভায়রনমেন্ট তৈরি করতে পারতাম, সেখানে আরো মানুষ কাজ করতে পারতো। ইনশাআল্লাহ আরো অনেক ভালো কিছু হবে আশা করতেছি। আশা করা যায় যে এটা। তো আরেকটা কথা আসলে জানার যে অধিকাংশই দেখা যাচ্ছে উত্তরণ ফাউন্ডেশন অবশ্যই করছে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কাজ। তো
ম্যাক্সিমাম যেটা হচ্ছে যে যারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে আপাতত তারা পার্লারের দিকে ঝুঁকছে। তো পার্লার না হয়ে তারা তো আরো অন্যান্য পেশাতেও যেতে পারে। সেখানে কি কোনো রকম প্রতিবন্ধকতা আছে নাকি ইচ্ছে করে যাচ্ছে নাকি? আসলে হচ্ছে আপা, কারণ আমাদের কমিউনিটির ম্যাক্সিমাম মানুষ হচ্ছে, আপনি জানেন না যে কি দুর্দান্ত সবার হচ্ছে মানে এই কাজ, মানে ছোটবেলা থেকে নিজেরাই শাস্তি খুঁজতে, মানে আমার মনে হয় অনেক বেশি শাস্তি খুঁজতে পছন্দ করে, অনেক পরিপাটি হয়ে থাকতে পছন্দ করে। যার কারণে আমরা যেহেতু পার্লার থাকলে নিজেকে একটু সুন্দর করে রাখা যায়, নিজেকে গোছায় রাখা যায়, নিজেকে প্রেজেন্টেশন করা যায়, যার কারণে ম্যাক্সিমামই এই পার্লারের দিকে ঝুঁকতেছে। কিন্তু বাংলাদেশে অনেক ট্রান্সজেন্ডার কিন্তু বিউটিশিয়ান এখন অনেক হয়ে গেছে কিন্তু, সেই জন্য সবাই মানে নিজেকে তৈরি করার মাধ্যমে বা নিজেকেও তৈরি করা যাচ্ছে, এবং আর অন্য 10 জনকে ভালোভাবে সার্ভিস দেওয়া যাচ্ছে, যার কারণে সবাই পার্লারের দিকে বেশি ঝুঁকছে। খুব ভালো। তো আমি একটু আবার ফিরে যাই। প্রথমে একটা কথা বলে গেছিলাম, ওটার অ্যান্সারটা আমি এখনো পাইনি। সেটা হলো যে যখন বয়ঃসন্ধিকালের সময় কোনো শিশু, আমার পরিবারেই হতে পারে, যে কোনো শিশু, আমি বুঝতে পারলাম বা আমার শিশু আমাকে বা কাউকে মানে বলল যে আমার এখন এরকম মেন্টাল চেঞ্জ চলে আসছে। তো সেই সময় তো সেই সময় সে যদি মা বাবাকে বলা হয় এবং ওই ফ্যামিলি যদি তাকে নিজেদের দায়িত্বে নিয়ে তাকে মেন্টালি একটা ডক্টর দেখানো হয় বা ডাক্তারই এমনি দেখানো হয়, তো তারপরে কি সে পরিবারে আবার থেকে যেতে পারে? যদি পরিবার তাকে রাখতে চায় যে না বাইরে যাওয়ার দরকার নেই, তাকে আমি, ছেলে ছিল, মেয়ে ট্রান্সফার করেই আমি রেখে দিলাম আমার পরিবার, এরকম কি হতে পারে? আপা এরকম মানে আমি মনে করি যে আমাদের মধ্যে যদি মানে বিন্দু মাত্র সহানুভূতি ফ্যামিলি থেকে পাই, আমরা কিন্তু কেউ ফ্যামিলির বাইরে যেতে চাই না। আসলে আমার একটা অপোজিট এক মিনিট। হ্যাঁ, ওটা আমার বাসা। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ আপা, হ্যাঁ আপু। আসলে এরকম হলে কিন্তু আমাদের কমিউনিটির মানুষ কেউ কিন্তু ড্রপ আউট হবে না, ঘরের বাইরে কেউ যাবে না। হুম, ফ্যামিলি সাপোর্ট দিলে সে আরো ভালো করে পড়াশোনা করে আরো নিজেকে তৈরি করতে পারে। কারণ আমাদের জনগোষ্ঠীর মানুষ কিন্তু তার কিন্তু বিয়ে করতে মানে তার সংসার নাই, তার আলাদা কোনো প্যারা নাই, কোনো কিছু নাই, কিন্তু তারা কিন্তু অনেক মনোযোগ করে অনেক ভালোভাবে কিন্তু কাজ করতে পারে, কিন্তু আরো বেশি কনসেন্ট্রেশন দিয়ে কাজ করতে পারে। কারণ তার দিন শেষে ঘরে গেলে কিন্তু তার স্বামীকে সেবা করতে হবে না, বাচ্চা কাঁদে না, অথবা শাশুড়ির সাথে মনোমালিন্য হয় না, তার কিন্তু একেবারে সিঙ্গেল একটা লাইফ। সেই জায়গা থেকে ফ্যামিলি যাতে অনেক সুন্দরভাবে তাকে সাপোর্ট করে, তারা কিন্তু অনেক আরো বেশি মানে ভালো সার্ভিস ডেলিভারি করতে পারে, তারা আরো কিন্তু বেশি ভালো করে কাজ করতে পারে। সেই জন্য ফ্যামিলি অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। ফ্যামিলিকে অনেক আসলে এই শিশু যে মানুষটা একটু ডিফারেন্ট, যে শিশুটা হচ্ছে একটু আলাদা করে বড় হচ্ছে, তাকে আরো আলাদাভাবে টেক কেয়ার করা দরকার। কারণ আমরা মানে বাই বোন জেনেটিক্যালি কিন্তু অনেক বেশি, আমার মনে হয় মেধা বেশি, শক্তি বেশি, এনার্জি নিয়ে কিন্তু আমরা জন্মগ্রহণ করি। আমি আমার মনে হয় কি জানি না, আমি দেখছি আমাদের জনগোষ্ঠীর মানুষকে মানে কখনো মানে অসুখ বিসুখ হতেই দেখি না, খুব অসুখ বিসুখ কম হয়। যার কারণে আমার মনে হয় যে আমাদের ইমিউনিটি সিস্টেমটা অনেক ভালো মনে হয়। সেই দিক থেকে ফ্যামিলি কিন্তু ওইভাবে সাপোর্ট দিলে কিন্তু আমরা কিন্তু অনেকেই কিন্তু অনেক বড় বড় কিছু হতে পারি, ডাক্তার হতে পারি, ভালো বিজনেসম্যান হতে পারি, লয়ার হতে পারি, ইঞ্জিনিয়ার হতে পারি, অনেক ভালো কাজ করতে পারি। কারণ ফ্যামিলি থেকে বৈষম্য হওয়ার কারণে কিন্তু আমরা মানসিক ভাবে ভেঙে পড়ি। অনেক সময় তারা রাস্তায় ভিক্ষা করতে নামে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে। আসলে মানে একজন মানুষকে মানে মানে সুমানুষ হিসেবে মানে গঠন করার জন্য মানে পরিবার কিন্তু সুনাগরিক হিসেবে একজন মানুষকে তৈরি করার জন্য পরিবার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব করে। কারণ পরিবারই এমন একটা যন্ত্র যেখান থেকেই মানে রাষ্ট্র সবকিছু সেখান থেকেই তৈরি হয়। কিন্তু একটা মা যখন তার সন্তানকে ওইভাবে তৈরি করে, একজন মা যদি চেষ্টা করে যে আমার সন্তানকে ডাক্তার বানাবো, ডাক্তার না হয় ভালো অফিসার কিন্তু অনেক সময় হয়। একটা সন্তানকে যদি সে চেষ্টা করে যে আমার সন্তান হচ্ছে বিজ্ঞানী হবে, বিজ্ঞানী না হোক সে কিন্তু ডাক্তার হয়। কিন্তু সেই জন্য ফ্যামিলিকে অনেক বেশি সাপোর্ট দিতে হবে। কিন্তু ফ্যামিলি এই বিষয়টা বোঝে না। ফ্যামিলি আসলে বুঝতে পারে না যে আসলে আমাদের যে পরিবর্তনটা হয় সেটা তারা বুঝতেই চায় না।
ফ্যামিলি মনে করে যে আমি একটা পুত্র সন্তানের জন্মগ্রহণ করলাম দিলাম, সেই পুত্র সন্তান কেন নারী হয়ে যাবে, এটা কখনো হয়? সে ইচ্ছা করে হচ্ছে, তার ইচ্ছায় পাগলামি এটা, তার এটা বোকামি এটা। আসলে ফ্যামিলি বুঝতে চায় না, কিন্তু আসলে দেখেন এই সারা পৃথিবীতে মানে কোটি 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 খানেক মানুষ কিন্তু এরকম আছে, জেন্ডার ডাইভার্স মানুষ কিন্তু। সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু তার একটা সন্তান এরকম হচ্ছে, এটা কিন্তু নর্মাল একটা বিষয়। নারী পুরুষের বাড়ির বাইরে এরকম মানুষ হইতেই পারে, কিন্তু আপনি দেখেন একটা গাছে 10টা ফল কিন্তু 10 রকমের হয় না, একটা কিন্তু বেশি বড় হয়, একটা ছোট হয়, একটা কাছাকাছি হয়। তো একটা মায়ের সন্তান, সব সন্তান কিন্তু একরকম হয় না। একটা 10টা সন্তান কিন্তু 10টা ইঞ্জিনিয়ার হয় না, হয়তো কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ ডাক্তার হয়, কেউ হয়তো কেরানিক হয়, কেউ পিওনো হয়, কিন্তু এক মায়ের সন্তান কিন্তু সে এক মায়ের সন্তান কিন্তু কেউ নারী পুরুষ হিজড়া ট্রান্সজেন্ডার হতেই পারে কিন্তু। সেই জন্য প্রত্যেক ফ্যামিলিকে এটা বিশ্বাস করতে হবে, জানতে হবে কিন্তু। অনেকেই কিন্তু অনেক এই লেভেলে অনেক কাজ করে, আমাদের নিয়ে কাজ করে, অনেক এনজিও ওয়ার্কার আছে, কিন্তু তার ঘরে যে একটা এরকম সন্তান আসবে তারা কিন্তু কল্পনাই করে না, সে কিন্তু ভাবতেই চায় না, সে কিন্তু সেটা কখনো মাথায় নেয় না। কিন্তু সেই জন্য আমাদেরকে আমাদের সমাজ, যারা যারা ফ্যামিলি আছে, যারা মা বাবা আছে, তাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমার কিন্তু এরকম ট্রান্সজেন্ডার শিশু হতেই পারে। সে কিন্তু বড় হলে কিন্তু তার এই পরিবর্তন হতে পারে, তার মানসিকতা পরিবর্তন হবে। সেটাকে মাথায় রেখেই সবাই চলা উচিত। দেখেন ইরান, ইরাক বা ইন্ডিয়া বলেন, তারপরে আরো অনেক দেশ আছে, মানে পাশের দেশগুলা, নেপাল বলেন, সেখানে কিন্তু কোনো শিশু যদি তার একটা বয়সে কিন্তু যখন বলে যে আমি আসলে আমি ছেলে না আমি মেয়ে হয়ে যেতে চাচ্ছি, আমি মেয়ে না আমি ছেলে হয়ে যেতে চাচ্ছি, তখন কিন্তু ফ্যামিলি মানে কনসার্ন দিয়ে তারা কিন্তু তাদেরকে ওইভাবেই তৈরি করে, যার কারণে তারা কিন্তু অনেক বেশি শিক্ষিত হয়, মেধাবী হয়। আমি অনেক সময় হচ্ছে ইন্টারন্যাশনাল এশিয়ার লিডারদের সাথে বা এশিয়ার বিভিন্ন সংগঠনের সাথে যখন কথা বলতে যাই, দেখি কি ওরা অনেক ভালো ইংরেজি জানে, অনেক অনেক মেধাবী, অনেক ভালো কাজ করতে জানে, কিন্তু আমরা কিন্তু পারি না। কারণ আমরা পারি না কেন? আমি যখন আমার বয়স 25 বছরে যখন আমি নিজেকে তৈরি করতে মানে শুরু করলাম, তখন কিন্তু আর কিছু হয় না, তখন কিন্তু অনেক কিছুই মানে ব্যারিয়ার থেকে যায়। আসলে আমার বয়স যখন 30 বছর, তখন কিন্তু আমি আর সেই এসএসসি মানে ক্লাস 9-এ ভর্তি হয়ে কিন্তু ভালো করে পড়াশোনা করতে পারবো না। সেজন্য ফ্যামিলিকে অনেক বেশি এই বিষয়ে জানতে হবে, এই বিষয় নিয়ে বেশি গবেষণা করা উচিত, বেশি বিভিন্ন জায়গায় বিভিন্ন গবেষণার রেজাল্ট পাবলিশ করা উচিত। এবং সরকারকে উচিত পরিবারগুলোকে নিয়ে বসা, পরিবারকে কাউন্সিলিং করা, এবং আসলে যেসব পরিবারে এসব সমস্যা হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে তাদের সাথে বসা। কারণ সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি কিন্তু হিজড়া জনগোষ্ঠীর জন্য কিন্তু অনেক বড় একটা বাজেট কিন্তু প্রত্যেক বছরে কিন্তু করে, বরাদ্দ করে। সেই বাজেটে কিন্তু এই বিষয়টা রাখা দরকার যে ফ্যামিলি কাউন্সিলিং অথবা ফ্যামিলিকে নিয়ে কিভাবে কাজ করা যায়, এই একটা বিষয় রাখা উচিত। কারণ যতদিন পর্যন্ত ফ্যামিলি সেন্সিটাইজ হবে না, ততদিন কিন্তু এই কমিউনিটির বেশি উন্নতি হবে না। কারণ একটা বয়সে গিয়ে বেশি উন্নতি হয় না, এদেরকে ফ্যামিলিতে রেখেই ফ্যামিলিতেই বড় করতে হবে, ফ্যামিলি থেকে এদেরকে আসতে হবে, ফ্যামিলির মানুষ এদেরকে মেনে নিয়ে মানে টেন্ডেন্সি তৈরি করতে হবে মানে রাষ্ট্রকে। এটা করলে মনে অনেক ভালো হবে। একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন, সেটা হলো যে ফ্যামিলির কথাটা। আমি এটাই বলবো, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে বলতে চাই যে প্রতিটি সন্তানই মা বাবার কাছে সমান চোখে দেখা উচিত, প্রত্যেকটা মা বাবাকে। তো কেউ বিকলাঙ্গ হতে পারে, তাকে যদি আমি নিতে পারি তাহলে সে একই সন্তান, আমি কেন তাকে বের করে দিচ্ছি? আর মা হিসেবে আমার মনে হয় যে একটা সন্তান একদিন চোখের আড়াল হলে যে টেনশনটা হয়, একটা সন্তানকে একেবারেই বের করে দিচ্ছে, কোথায় থাকবে, কোথায় কিভাবে তার জীবনযাপন হবে, এটা নিয়ে তার একটুও টেনশন হয় না। এটা কি ধরনের মা? তো বলবো যে এই আপনার তরফ থেকেই আমি বলতে চাই যে প্রত্যেকটা ফ্যামিলির উচিত যে এটা আসলে লজ্জা বা হাইট করার কোনো বিষয় নয়, এটা খুবই স্বাভাবিক সাধারণ বিষয়। আমরা প্রত্যেকের সঙ্গে সমানভাবে একাত্মতা ঘোষণা করে আগাতে চাই এবং সরকারের কাছে বিনীত অনুরোধ করতে চাই যে আইডেন্টিফাই করা উচিত যে প্রত্যেকটা ফ্যামিলি যেন তাদের সন্তানকে এভাবে তাড়িয়ে না দেয়, এবং এটা নিয়ে একটা আইন হওয়া উচিত।
এটা আমার পক্ষ থেকে আমি বললাম। জ্যোতি আপা, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ত, তার মধ্যে থেকে আমাকে একটুখানি সময় দিয়েছেন আর অনেক ভালো ভালো কথা বলেছেন, যেগুলো আমাদের দর্শকের খুব উপকার হবে। ধন্যবাদ আপনাকে। আপা আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার দৃষ্টিকোণ থেকে আমাদের নিয়ে ভাবতেছেন। আপনি যে আমাদের ভয়েসটাকে যে তুলে ধরতেছেন সমাজের কাছে, এটা কিন্তু কেউ করে না, কিন্তু আপনি করতেছেন। সেই জন্য আমার হোল কমিউনিটির পক্ষ থেকে অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। ভালো থাকবেন সব সময়, সেই কামনা করি। ওকে, কখনো মন খারাপ না, সব সময় হাসি খুশি। ধন্যবাদ সবাইকে, সকল শ্রোতা।